আমার প্রিয় ছাত্রীরা, আমার নাম ডক্টর শহীদুল হক। আমি তোমাদের ক্লাস 11-এর অনলাইন ক্লাসের আজকে প্রথম ক্লাস নিচ্ছি। এই প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং সুস্থ থাকো এই কামনাই করি। তো আমি তোমাদের ভূগোল বিষয়টি পড়াবো। তো ভূগোল বিষয়টি আমরা 11-এর যে কোর্সে আমরা পড়বো সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, যারা জিওগ্রাফির দুটো পার্ট আমরা 11-এ পড়বো, একটা ফিজিক্যাল জিওগ্রাফি, একটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। তো আমি যে বিষয়টি নিয়ে পড়াবো সেটা যে পার্টটা পড়াবো সেই পার্টটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। তাহলে এই ইকোনমিক জিওগ্রাফির যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়টা হচ্ছে সম্পদ, যাকে ইংরেজিতে বলা হয় রিসোর্স। তাহলে দেখো, আমি আজকে তোমাদের সম্পদ নিয়ে আলোচনা করব। সম্পদ, রিসোর্স। এবার দেখো, সম্পদ কি, সম্পদের সংজ্ঞা, সম্পদের ধারণা, সম্পদের বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে ক্লাস হবে। তাহলে দেখো, আমরা এর ইন্ট্রোডাকশন আমরা কি বলবো। প্রথমত দেখো, যে পৃথিবীতে বেঁচে থাকার তাড়নায় মানুষ যে সমস্ত কাজকর্ম করে, কেউ চাকরি করে, কেউ আবার কোনো শিল্প কলকারখানায় কাজ করে, কেউ আবার কৃষক জমিতে কাজ করে। এই যে বিভিন্ন কাজ, শিল্প কলকারখানা, জমিতে, তারপরে তোমার অফিসে, তাহলে মানুষ জীবনে বেঁচে থাকার তাড়নায় যে সমস্ত কাজ করে তার সব কিছুই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পার্থিব সম্পদকে অবলম্বন করেই সম্পাদিত হয়। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের সম্পদের পরিমাণ, মানে কতটা পরিমাণ সম্পদ রয়েছে, এবং সম্পদের বৈচিত্র্য। সম্পদের বৈচিত্র্য বলতে বোঝায় কি কি ধরনের সম্পদ রয়েছে। তারপরে সম্পদের বন্টন। তাহলে দেখো, কোনো কোনো সম্পদ আছে কিছু নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যদি সব জায়গায় সম্পদ কি হয়, মানে সমানভাবে বন্টিত থাকে, তাহলে সেই দেশ তত বেশি অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে। তাহলে কি বললাম, তাহলে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করছে সম্পদের পরিমাণ, সম্পদের বৈচিত্র্য এবং সম্পদের বন্টনের উপর। তাই আমরা বলতে পারি সম্পদ হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটা ভিত্তি স্বরূপ। কোনো দেশের সম্পদের পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেই দেশ তত বেশি দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আবার কোনো দেশ যদি দেশের সম্পদের অভাব দেখা দেয়, তাহলে কি হবে, সেই দেশে অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি হবে। তাহলে দেখো, আর এই যে সম্পদ, তাহলে মানুষের যে অর্থনৈতিক কাজকর্ম, সম্পদ হচ্ছে মানুষের অর্থনৈতিক কাজকর্মের যেমন ধারক এবং বাহক, ঠিক তেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে মাপকাঠি হচ্ছে সম্পদ। তাই অর্থনৈতিক ভূগোলে, ইকোনমিক জিওগ্রাফিতে সম্পদ হচ্ছে একটা প্রধান আলোচ্য বিষয়। সম্পদ কি হয়, সম্পদকে মানুষকে সুরক্ষা দেয়, প্রতিরক্ষা দেয়, মর্যাদা দেয়। তাই সম্পদের গুরুত্ব মানুষের কাছে অপরিসীম, খুবই মূল্যবান সম্পদ, এবং এর জনপ্রিয়তাও খুব বেশি। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করবো সম্পদের সংজ্ঞা, ডেফিনেশন অফ সম্পদ, ডেফিনেশন অফ রিসোর্সেস, সম্পদের সংজ্ঞা। দেখো, সম্পদের সংজ্ঞা দিতে গিয়ে ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে একটা বই। এই ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামক গ্রন্থে অর্থনীতিবিদ ইডব্লিউ জিমারম্যান বলেছিলেন, কোন বস্তু বা পদার্থ সম্পদ নয়। যখন কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে, বা কোনো বস্তু বা পদার্থের কাজ করার বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যক্ষমতা লুকিয়ে থাকে, সেটাকেই বলা হয় সম্পদ। তাহলে কি বললাম, যে কোনো বস্তু, ধরো এটা একটা বস্তু, পেন, এর দ্বারা আমি কি করছি, লিখছি, যতক্ষণ দ্বারা এই কাজ না করছে এটা, ততক্ষণ কিন্তু আমরা সম্পদ বলবো না। এটাকে
সম্পদ তখনই বলবো যখন এর দ্বারা কোনো কার্য সম্পাদিত হবে। তাই ইডব্লিউ জিমারম্যান বলেছিলেন যে কোনো বস্তু বা পদার্থ সম্পদ নয়, কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যক্ষমতা লুকিয়ে থাকে সেটাকে আমরা সম্পদ বলবো। তাই সম্পদ কি করে? মানুষের অভাব মোচন করে, মানুষের চাহিদা মেটাতে সাহায্য করে। তারপরে সম্পদ মানুষকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তাহলে সম্পদের কার্যকারিতা খুবই গুরুত্ব রয়েছে। তারপর দেখো, তাহলে সম্পদ হলো কি? বস্তুর কার্যকারিতা। কোনো ব্যক্তিগত সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য সাধনের একটা মাধ্যম হচ্ছে তার কি? মানুষের যে সামাজিক এবং ব্যক্তিগত উদ্দেশ্য সাধন হবে কিসের দ্বারা? সম্পদের দ্বারা। যেমন জমি জায়গাতে মানুষ কি করছে? ফসল ফলাচ্ছে, খাদ্যশস্য উৎপাদন করছে, যেটা আমরা গ্রহণ করছি এবং যার দ্বারা আমরা বেঁচে আছি। তাহলে কি এর একটা কার্যকারিতা রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি? তাহলে সম্পদ হচ্ছে মানুষের ব্যক্তিগত এবং সামাজিক উদ্দেশ্য সাধনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আর আরেকটা কি? সম্পদ হলো মানুষের অর্থনৈতিক অগ্রগতির একটা চাবিকাঠি। তাহলে এটা হলো কি? ইডব্লিউ জিমারম্যান তার ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামক গ্রন্থে এই কথাটি বললেন। এবার এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, এখানে যে সম্পদের সংজ্ঞা দেওয়া হয়েছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স। এই এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সের সম্পদের সংজ্ঞা দিকে বলা হয়েছে যে মানুষের পরিবেশের যে সমস্ত উপকরণ সম্পদ, সেই সমস্ত উপকরণই সম্পদ। মানুষের পরিবেশে কি? সেই সমস্ত উপকরণই সম্পদ যেগুলো কি মানুষের চাহিদা পূরণ করে এবং সামাজিক উদ্দেশ্য সাধন করতে পারে। তাহলে কার সংজ্ঞা? এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে এই সম্পদের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে পরিবেশের মধ্যে যে সমস্ত উপকরণ মানুষের চাহিদা পূরণ করে এবং সামাজিক উদ্দেশ্য সাধন করে সেটাই হচ্ছে সম্পদ। তাহলে এটা হয়ে গেল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স। এবার দেখো 1992 সালে 1992 ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বসুন্ধরা সম্মেলন সংঘটিত হয়, যেটাকে বলা হয় ইংরেজিতে আর্থ সামিট। এটা 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয়। সেই বসুন্ধরা সম্মেলনে সম্পদের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে কোনো বস্তু যা তার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করে এবং চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের সংরক্ষণকেও সুনিশ্চিত করে, তখনই তাকে আমরা তখনই সম্পদ বলে গণ্য করা উচিত। তাহলে কি বললাম? যে সম্পদের এই তাহলে 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরিও এই রিও ডি জেনেরিও শহরে যে বসুন্ধরা সম্মেলন, ইংরেজিতে বলা হয় আর্থ সামিট, অনুষ্ঠিত হয়। সেখানে সম্পদের সংজ্ঞা বলা হয়েছিল যে কোনো বস্তু যার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করার সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করে, তখনই তাকে সম্পদ বলে গণ্য করা উচিত। এই বসুন্ধরা সম্মেলনই সর্বপ্রথম সম্পদের সঙ্গে জীবমণ্ডলের একটা গভীর সম্পর্কের উপর জোর দেওয়া হয়। সুতরাং বাস্তুতন্ত্র সুরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুই কিন্তু সম্পদ, এবং যেটা ক্ষতি সাধন করে সেটা কিন্তু সম্পদের বাধা। তাহলে এগুলো হচ্ছে সম্পদের সংজ্ঞা। তাহলে আমি সম্পদের সংজ্ঞা দিতে বললাম, কার কথা বললাম? ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামক গ্রন্থে ইডব্লিউ জিমারম্যানের সংজ্ঞা দিলাম। তারপরে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থের সম্পদকে কিভাবে করা হয়েছে সেটা বললাম। আর
আরেকটা বললাম কি, হ্যাঁ, বসুন্ধরা সম্মেলনের সম্পদকে কিভাবে ডিফাইন করা হয়েছে সেটা বললাম। এবার দেখো সম্পদের অর্থ। তাহলে সম্পদের অর্থ মিনিং অফ রিসোর্সেস। এই যে রিসোর্স এটা কি? এটা হচ্ছে ইংরেজি কথা যার অর্থ সম্পদ। তাহলে সম্পদের ইংরেজি প্রতিশব্দ হলো রিসোর্স। এই রিসোর্স শব্দটি এসছে দুটি শব্দ থেকে, তোমরা বুঝতেই পারছো, এই যে রি আর সোর্স। তাহলে রি একটা শব্দ প্লাস সোর্স একটা শব্দ। সোর্স একটা শব্দ। তাহলে দেখো রি কথার অর্থ হচ্ছে বারবার। রি মানে রিভাইজ, রিঅ্যাডমিশন বলি না, রিঅ্যাডমিশন মানে পুনরায় ভর্তি হওয়া। তাহলে বারবার বা পুনরায় বলতে পারো, পুনরায়। আর এই সোর্স কথার অর্থ হলো উৎস। তাহলে কি দাঁড়ালো? রিসোর্স কথার অর্থ হচ্ছে বারবার উৎস। তার মানে যে উৎস থেকে বারবার মানুষের চাহিদা পূরণ করা যায় সেটাকে বলা হচ্ছে রিসোর্স বা সম্পদ। তাহলে এই রিসোর্স কথাটি দুটি শব্দ থেকে এসেছে, রি এবং সোর্স। রি কথার অর্থ হচ্ছে বারবার বা পুনরায়, এবং সোর্স কথার অর্থ হচ্ছে উৎস। তাহলে বোঝা গেল রিসোর্স। এবার দেখো সম্পদকে সাধারণ অর্থে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলতে পারবো সম্পদ হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বস্তু বা পদার্থ। যেমন ধরো টাকা পয়সা, বাড়িঘর, জমি জায়গা, তারপরে খনিজ তেল, তারপরে কয়লা, তারপরে তোমার তারপরে আরো অনেক কিছু রয়েছে, সোনা দানা, এগুলো হচ্ছে সবই সম্পদ। এটা হচ্ছে সাধারণ অর্থ। এবার দেখো ইকোনমিক্সের ভাষায় সম্পদের অর্থ কি? অর্থনীতিতে অর্থাৎ ইকোনমিক্সে কোনো কিছুকে সম্পদ তখনই বলা হবে যখন তার কি হবে? কার্যকারিতা, ফাংশনাবিলিটি, কার্যকারিতা নয়, উপযোগিতা। তাহলে ইকোনমিক্সের ভাষায়, এটা তো আমি বললাম। এবার দেখো এখানে চলে এসো ইকোনমিক্সের ভাষায় সম্পদের সংজ্ঞা। ইকোনমিক্সের ভাষায় সম্পদ কোনো কিছুকে সম্পদ তখনই বলা হবে যার উপযোগিতা বলতে ইংরেজিতে বলা হয় ইউটিলিটি। প্রথম পয়েন্টটা হলো ইউটিলিটি, ইংরেজিতে, বাংলায় বলা হয় উপযোগিতা। তাহলে সম্পদ তাকে বলা হবে যার উপযোগিতা থাকবে, অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা থাকবে, তাকে আমরা সম্পদ বলবো। এটা প্রথম পয়েন্ট। তাহলে ইকোনমিক্সের ভাষায় সম্পদ তাকে বলবো যার অভাব মোচনের ক্ষমতা থাকবে। আর একটা হলো কি, 2 নম্বর হচ্ছে যেটা চাহিদার তুলনায় কম পাওয়া যাবে। তাহলে কি বলা হচ্ছে? যা সহজে পাওয়া যায় না, অর্থাৎ চাহিদার তুলনায় কম পাওয়া যায়, ল্যাক অফ অ্যাভেলেবিলিটি। বুঝতে পারছো? দেখো তাহলে যা সহজে পাওয়া যায় না, যার চাহিদার তুলনায় যেটা প্রকৃতিতে কম পাওয়া যাবে, সেটা হচ্ছে সম্পদ। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেটাবিলিটি। একে বাংলায় বলা হয়, মার্কেটাবিলিটিকে বাংলায় বলা হয় কি বিপণন যোগ্যতা। অর্থাৎ যার বিপণন যোগ্যতা থাকবে। বিপণন যোগ্যতা বলতে যেটাকে বাজারে বিক্রি করে টাকা পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে। তাহলে বোঝা গেল যে ইকোনমিক্সের ভাষায় সম্পদ তাকেই বলবো যার কি উপযোগিতা রয়েছে, অর্থাৎ অভাব মোচনের ক্ষমতা রয়েছে। দ্বিতীয়ত ল্যাক অফ অ্যাভেলেবিলিটি, যা সহজে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, এবং যা আমাদের যতটা চাহিদা রয়েছে তার থেকে কম পাওয়া যায়, সেটা হচ্ছে সম্পদ। তারপরে মার্কেটাবিলিটি, অর্থাৎ যার বিপণন যোগ্যতা রয়েছে। বোঝা গেল?
বিপণনযোগ্যতা অর্থাৎ যেটা বাজারে বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারবো, সেটাকে আমরা সম্পদ বলবো। এটা ইকোনমিক্সের ভাষায়। এবার চলে আসি ইকোনমিক জিওগ্রাফিতে সম্পদ কাকে বলা হচ্ছে। দেখো এবার ইকোনমিক জিওগ্রাফিতে সম্পদ কি সেটা আলোচনা করব। তাহলে ইকোনমিক জিওগ্রাফি অর্থাৎ অর্থনৈতিক ভূগোলে সম্পদ তাকেই বলা হবে যার কার্যকারিতা, ফাংশনাবিলিটি অ্যান্ড উপযোগিতা, মানে ইউটিলিটি। তাহলে অর্থনৈতিক ভূগোলে সম্পদ তাকেই বলবো যার কার্যকারিতা, এটাকে বলা হয় ফাংশনাবিলিটি, এবং 1 নম্বর ফাংশনাবিলিটি, 2 নম্বর উপযোগিতা, ইউটিলিটি। তাহলে বোঝা গেল। তাহলে ইকোনমিক জিওগ্রাফিতে সম্পদ তাকে বলবো যার কার্যকারিতা থাকবে এবং উপযোগিতা থাকবে। কার্যকারিতা বলতে কি বোঝায়? কার্যকারিতা বলতে সাধারণত বোঝায় যার কাজ করার ক্ষমতা রয়েছে, সেটাকে বলা হয় কার্যকারিতা। এবার দেখো কোন একটা বস্তুর স্থান এবং সময় ভেদে তার সময়ের পার্থক্যের উপর নির্ভর করে কার্যকারিতার পার্থক্য কিন্তু ঘটে থাকে। তাহলে এটা বোঝা গেল না? আমি বলছি আবার, যে কোনো একটা বস্তু স্থান এবং সময়ের পার্থক্য ভেদে কার্যকারিতার তারতম্য ঘটে থাকে। যেমন ধরে নাও কয়লা, আগেকার যুগে কয়লা পুড়িয়ে যে পরিমাণ তাপশক্তি উৎপাদন করা যেত, সেই কয়লা থেকে বর্তমানে বিভিন্ন উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞানের দ্বারা এর থেকে বেশি পরিমাণে তাপশক্তি উৎপাদন করা হচ্ছে। তার মানে কি সময়ের পার্থক্য ঘটলো? বহু বছর আগে যে কয়লা পুড়িয়ে যে তাপশক্তি, যে এই যে রেল ইঞ্জিন চলতো, যে তাপশক্তি উৎপাদন হতো, এবং বর্তমানে তার থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে বেশি পরিমাণে তাপশক্তি উৎপাদন করা যাচ্ছে। তার মানে কি এখানে হলো কার্যকারিতার পার্থক্য ঘটলো। বোঝা গেল? এবার দেখো উপযোগিতা কি। উপযোগিতা বলতে আমরা আগেই বললাম ইকোনমিক্সের যে সংজ্ঞা দিয়েছিলাম সেখানে, যে উপযোগিতা বলতে বোঝায় যে অভাব মোচনের ক্ষমতা, মানুষের চাহিদা পূরণের ক্ষমতা কে বলা হয় উপযোগিতা। অর্থাৎ যে বস্তু বা পদার্থের উপযোগিতা যত বেশি হবে, সেই বস্তু বা পদার্থ তত বেশি মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। বোঝা গেল? তাহলে যে বস্তু বা পদার্থের উপযোগিতা যত বেশি হবে, সেই বস্তু বা পদার্থ তত বেশি সংখ্যক মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাহলে কোন বস্তু বা পদার্থের কার্যকারিতা যতবার বৃদ্ধি পাবে, তার উপযোগিতা তত বৃদ্ধি পাবে। আর কার্যকারিতা হ্রাস পেলে কি হয়? উপযোগিতাও হ্রাস পাবে। অর্থাৎ এই যে বস্তুর কার্যকারিতা এবং উপযোগিতা, অর্থাৎ ফাংশনাবিলিটি এবং ইউটিলিটি পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত, মানে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে। এবার একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরে নাও ধরো এটা একটা লোহা আছে, এটা লোহা। এবার এই লোহায় যদি মরচে না পড়ে, তার মানে কি? মরচে পড়ছে না, তার মানে কি? এর লংজিভিটি অর্থাৎ স্থায়িত্বটা বেশি হবে। অর্থাৎ আমরা কি করবো? একে বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। যদি আমরা এই লোহাটাতে খুব তাড়াতাড়ি মরচে পড়ে যায়, তাহলে তার মানে কি? এর স্থায়িত্ব কমে যাবে। অর্থাৎ আমরা এটা বেশি দিন ব্যবহার করতে পারবো না। তো এই যে যখন কোনো লোহায় মরচে পড়ে না, অর্থাৎ আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো, তার মানে কি? তার স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এই যে স্থায়িত্বটা হচ্ছে কার্যকারিতা। তাহলে যতদিন আমরা স্থায়িত্বটা হচ্ছে কার্যকারিতা, এবং এর কার্যকারিতা বৃদ্ধির তাহলে স্থায়িত্বটা বেড়ে যাওয়ার ফলে এটা আমরা বেশি দিন ব্যবহার করতে পারছি, এটা হচ্ছে উপযোগিতা। বোঝা গেল? এবার দেখো, তাহলে এগুলো হচ্ছে সম্পদের আমরা তাহলে কি বললাম? সম্পদের অর্থ বোঝাতে গিয়ে বললাম যে একটা ইকোনমিক্সের ভাষায় বললাম, তারপর ইকোনমিক জিওগ্রাফির ভাষায় বললাম।
যে সম্পদ কি কি। এবার দেখো সম্পদের কনসেপ্ট, সম্পদের ধারণা কি। সম্পদের ধারণা, কনসেপ্ট of resources। তাহলে দেখো সম্পদ বলতে সাধারণত আমরা কোনো জড় বা সজীব বস্তুকে বোঝাই, যার কি যেটা কাজ করার ক্ষমতা রাখে, যেটা মানুষকে সাহায্য করে, তাকে আমরা সম্পদ বলি। যেমন খনি থেকে উত্তোলন করা কয়লা, আগরিক লোহা, এই সমস্ত। তাহলে কি বললাম যে সম্পদ বলতে আমরা সাধারণত জড় বা সজীব বস্তুকে বুঝি, যেটা মানুষের সাহায্য করে, মানুষের চাহিদা মেটায়। তারপরে আরেকবার আমি বলতে পারি যে মানুষের যে দীর্ঘ অভিজ্ঞতা, অনেকদিন ধরে মানুষ রিসার্চ করে আসছে, মানুষের দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির পরিচর্যার ফলে মানুষ বুঝতে পেরেছে যে কোন কোন জিনিসকে মানুষ ব্যবহার করতে পারবে। তাহলে এগুলো হচ্ছে তোমার তাহলে যেটা বলছিলাম যে মানুষ কোন কোন জিনিসকে ব্যবহার করতে পারে। এবার ধরে নাও যে এই যে মানুষের, তাহলে সম্পদের ধারণা বলতে বোঝায় কি বোঝায়? সম্পদের ধারণা কাকে বলায়? সম্পদের ধারণা বলতে বোঝায় যে বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন শিক্ষা দীক্ষা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে তাহলে কোনো বস্তুকে সম্পদ বলা যাবে, কোন বস্তুকে বলা যাবে না, সেটা কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ আমি বলতে চাইছি যে অতীতে যা সম্পদ ছিল না, কিন্তু বর্তমানে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সম্পদে পরিণত হয়েছে। কিসের দ্বারা? এই যে প্রযুক্তির দ্বারা, বিজ্ঞানের দ্বারা। যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, এইগুলো শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তার ফলে এই অতীতে এগুলো সম্পদ হিসেবে বিবেচিত না হলেও বর্তমানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। তারপর দেখো, এবার যে সমস্ত বস্তু বা পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না বা তার ব্যবহার জানে না, তাকে কিন্তু সম্পদ বলা যাবে না। সেটা কি বলা যাবে? সেটাকে বলতে হবে নিরপেক্ষ বস্তু। এবার ধরো আমার কাছে ধরো এই জিনিসটা, এটা পেন রয়েছে, এই পেনের যদি আমরা ব্যবহার না জানি তাহলে কি হবে? সেটাকে সম্পদ বলবো? কোনো মতে সম্পদ বলা যাবে। সেটা কি হবে? সেটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু, নিউট্রাল স্টাফ। যখন এর কার্যকারিতা, ফাংশনাবিলিটি এবং ইউটিলিটি থাকবে, তখনই সেটা হবে সম্পদ। যেমন পারমাণবিক বর্জ্য, পারমাণবিক বোমা বিস্ফোরণ হলো, তারপরে যে বর্জ্য তৈরি হলো, সে বর্জ্য আমরা ব্যবহার জানি না, ব্যবহার করতে পারবো না, তবে সেটা আমাদের কাছে সম্পদ নয়। আবার পৃথিবীর কেন্দ্রমণ্ডলে অভ্যন্তরে কি রয়েছে? অনেক লোহা এবং নিকেল রয়েছে। সেই লোহা এবং নিকেলকে উত্তোলন করা সম্ভব নয়, তার জন্য সেই লোহা এবং নিকেলকে আমরাও সম্পদ বলবো না। আরেকটা ধারণা দেখো, মানুষের বিভিন্ন মানবিক গুণ, সৎ চিন্তা, সহযোগিতা ইত্যাদিকে সম্পদ হিসেবে গণ্য করা যায়। কারণ এই সমস্ত জিনিসগুলো সমাজকে সুশৃঙ্খল করতে সাহায্য করে। আর কি হয়? আর উন্নততর সম্পদ সৃষ্টিতে, এই যে উন্নততর সমাজ সৃষ্টির জন্য শিক্ষা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই উন্নততর সমাজ সৃষ্টি করার লক্ষ্যে একটা কি অনেকগুলো শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো হয়েছে।
তাহলে অন্যান্য ব্যবহারযোগ্য জড়বস্তুর সঙ্গে মানুষকে সম্পদ হিসেবে গণ্য করা হয়, তবে সেটা হয় হিউম্যান রিসোর্স, মানব সম্পদ বলা হয়। যেমন কি হচ্ছে মানুষের কর্মদক্ষতা, মানুষের অভিজ্ঞতা, তারপরে তোমার শ্রমিকের কর্মদক্ষতা, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে তোমার মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। এবার দেখো সম্পদের আরেকটা বলছি যে সম্পদের প্রাচুর্যতা, মানে সম্পদের আধিক্য মানুষকে কি করে, নিরাপত্তা দেয়, সুরক্ষা দেয়, মর্যাদা দেয়। আর সম্পদের অভাব হলে কি হয়, সেই সম্পদের জন্য আমাদেরকে ধরো আমাদের যেমন কি আমরা ধরে নিচ্ছি এর কথা, খনিজ তেলের কথা, পেট্রোলিয়ামের কথা। এই খনিজ তেল আমাদের দেশে পাওয়া যায় না, এটা কি করতে আমাদেরকে এই খনিজ তেলের জন্য আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়, অন্য দেশ থেকে আমদানি করতে হয়। এর ফলে কি হয়, প্রচুর অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ কি হয়, খরচ বেড়ে যায়। তখন আমরা কি করি, এর বিকল্প সম্পদের উদ্ভাবন করার চেষ্টা করি। যেমন ভারতের মতো অনেক দেশ এই তোমার এই খনিজ তেল পেট্রোলিয়ামের জন্য কি করেছে, এর বিকল্প হিসেবে বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার-ভাটা শক্তিকে কাজে লাগাচ্ছে। তবে একদম যে পুরোপুরি এগুলোর দ্বারা কাজ হচ্ছে তা নয়, কিছু পরিমাণে আমদানি করছে এবং বাকি তার বিকল্প হিসেবে কিভাবে সেটাকে পূরণ করা যায় সেটা পূরণ করা করছে। তারপরে কি এবার বললাম কি আরেকটা বলে সম্পদের বিপণন যোগ্যতা, অর্থাৎ সম্পদকে বাজারে বিক্রি করা যায় এবং যেটাকে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। তারপরে কি মানুষের চাহিদা মেটানো যায় এবং মানুষ কি হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তারপরে কাজ করার ক্ষমতা না থাকলে সেটাকে আমরা সম্পদ বলবো না। তাহলে বস্তু প্লাস কার্যকারিতা সেটাই হচ্ছে সম্পদ। তার মানে কি বস্তু প্লাস কার্যকারিতা সমান সম্পদ। এবার বস্তু মাইনাস কার্যকারিতা এটা কিন্তু সম্পদ নয়, এটাকে সম্পদ বলা যাবে না। ঠিক আছে, তাহলে সম্পদের ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবার আসো সম্পদের বৈশিষ্ট্য। দেখো সম্পদের বৈশিষ্ট্য তা এর পরের দিন থাক, আজকে এটুকুই থাক। এরপরে সম্পদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব এরপরে নেক্সট ক্লাসে। তো দেখো তাহলে আমি যেটা আজকে বললাম মূল কথা হচ্ছে, তাহলে কি বোঝা গেল, আমার যে যতটুকু আমি আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সম্পদ তখনই বলবো যখন তার কার্যকারিতা এবং উপযোগিতা থাকবে, এটা হচ্ছে মূল কথা। এর বাইরে আমরা অনেক কথা বললাম, বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় সম্পদ সম্পর্কে আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু এই দুটো হচ্ছে মেন জিনিস, সম্পদের কার্যকারিতা এবং উপযোগিতা থাকতে হবে। তাহলে কোনো বস্তু বা সম্পদ তখনই হবে যখন তার কার্যকারিতা থাকবে, যতক্ষণ না তার হচ্ছে কার্যকারিতা থাকছে না ততক্ষণ তাকে সম্পদ বলবো না। যেমন ধরে নাও আমি যেমন এর কথা বললাম, এই যে কেন্দ্রমণ্ডল পৃথিবীর অভ্যন্তরে যে লোহা এবং নিকেল রয়েছে সেটাকে আমরা সম্পদ বলছি না, কারণ সেটা আমরা উত্তোলন করতে পারবো না, উত্তোলন করা সম্ভব নয়, তার জন্য আমরা সেটাকে সম্পদ বলবো না। এবার দেখো তাহলে কিসে বললাম, সম্পদের প্রথমত সম্পদের সংজ্ঞা, তারপরে সম্পদের অর্থ এবং সম্পদের ধারণা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আমি আরেকবার বলবো, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থে যে সম্পদের কথা বলা হয়েছে, সম্পদের সংজ্ঞার কথা বলা হয়েছে, যে সম্পদ হলো মানুষের পরিবেশেরই সে সমস্ত উপকরণ যেটা মানুষের চাহিদা পূরণ করে। এবং তাহলে আমি আবার বলছি, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স নামক গ্রন্থের এই সংজ্ঞাটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, যে কি এটা, সেটা যে সম্পদ হচ্ছে পরিবেশের সেই সমস্ত উপকরণ যার মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করা এবং সামাজিক উদ্দেশ্য সাধন করা সম্ভব হয়, তাকে সম্পদ বলা হয়। বা চাহিদা পূরণ করার এবং সামাজিক উদ্দেশ্য সাধন করার সম্ভাবনা রয়েছে,
তাকে বলা হবে সম্পদ। ইংরেজিতে বলা হয় তাহলে কি যে রিসোর্সেস, এই এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স নামক গ্রন্থে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছিল সম্পদের, সেটা হচ্ছে ইংরেজি, আমি ইংরেজি কোটেশনটা লিখে দিচ্ছি। Resources are those aspects of human, so man's environment, those aspects of man's environment which render possible or facilitate the satisfaction of human wants and the attainment of social objectives. তাহলে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স সে সম্পদের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যে পরিবেশের মধ্যে সে সমস্ত উপকরণ সম্পদ যার কার্যকারিতা যেটা মানুষের চাহিদা পূরণ করে এবং সামাজিক উদ্দেশ্য সাধন করে, অথবা যেটা মানুষের চাহিদা পূরণ করার এবং সামাজিক উদ্দেশ্য সাধন করার সম্ভাবনা রয়েছে, সেটাই সম্পদ। ইংরেজিতে বলা হয়েছে রিসোর্সেস আর দোজ অ্যাসপেক্ট অফ ম্যানস এনভায়রনমেন্ট which render possible or facilitate the satisfaction of human wants and the attainment of social objectives. তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমরা সবাই, তোমাদের সবার কাছে বই আছে, যদি কারো কাছে না থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেগুলো ব্যবস্থা করে নাও আর বাড়িতে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।